আচ্ছা, সো আমরা আজকে ওভারঅল রিসার্চ ম্যাথোডোলজি সম্পর্কে একটু জানবো। শর্ট ক্লাস হবে, তারপর আমরা আস্তে আস্তে প্রত্যেকটা পার্ট আমরা ডিটেলসে জানবো। সো let us start with research methodology. So research, we know that is a systematic, objective and logical investigation aimed at discovering new knowledge, verifying existing knowledge and solving specific problems through data collection, analysis and interpretation. সো রিসার্চটা হলো একটা সিস্টেমেটিক থিং। আপনি হ্যাপাজার্ডলি রিসার্চ করতে পারবেন না। রিসার্চ করতে হলে আপনাকে সিস্টেমেটিকলি আগাতে হবে। এটা একটা লজিক্যাল ফ্লো আছে এবং আপনার এক্সিস্টিং নলেজকে আপনি দেখবেন। তারপর সেখান থেকে প্রবলেম আইডেন্টিফিকেশন করবেন যে রিসার্চ শুরু হবে একটা প্রবলেম আইডেন্টিফিকেশন থেকে। তারপর আপনি ডেটা কালেকশন অ্যানালাইসিস করে তারপর একটা ব্যাখ্যা দাঁড় করাবেন। হুম স্কলারদের মতে রিসার্চ ইজ এ সিস্টেমেটিক ইনকোয়ারি ডিজাইন টু ডিসক্রাইব, এক্সপ্লেন, প্রিডিক্ট অ্যান্ড কন্ট্রোল ফেনোমেনা। তাহলে আপনি কি করবেন? কোনো কিছু ডিসক্রাইব করবেন, এক্সপ্লেন করবেন অথবা কোনো কিছু অনুমান করবেন, প্রেডিক্ট করবেন ভবিষ্যতে কি হতে পারে, রিসার্চ দ্বারা সেটা বের করা যায়। কেমন? এবং বিজনেস রিসার্চের ক্ষেত্রে আমরা যেটা জানি যে বিজনেসের বিভিন্ন প্রবলেম থাকে, এই প্রবলেমগুলো ইনভেস্টিগেশন করে সেখান থেকে বেস্ট ডিসিশন গবেষণার মাধ্যমে বের করতে পারি আমরা। যেমন ধরেন একটা এক্সাম্পল দিলাম, বাংলাদেশের গার্মেন্টস এক্সপোর্টাররা দেখলো যে তাদের সেলস কমে যাচ্ছে লাস্ট 2 ইয়ার্সে। কেন? এটার কারণটা কি? এটা ইনভেস্টিগেশন করতে গেলে আমাদের ডেটা কালেক্ট করে, প্রিভিয়াস ডেটাগুলো কালেক্ট করে আমাদের কি কি প্রবলেম সেটা রিসার্চের মাধ্যমে আইডেন্টিফাই করা যায়। এটা জাস্ট একটা এক্সাম্পল আর কি। হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে যেমন বায়ার প্রেফারেন্সের কারণে, কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ডের কারণে, কম্পিটিটিভ প্রাইসিং কারণে আসলে রুট কজটা বের করাটা হলো রিসার্চদের রিসার্চারদের মূল উদ্দেশ্য এবং রিসার্চের মূল উদ্দেশ্য। তাহলে আমরা যদি এবার আমরা দেখব রিসার্চ ম্যাথোডোলজিটা কি। ম্যাথোডোলজি হলো ওভারঅল স্ট্র্যাটেজি। ম্যাথোডোলজিটা কি? ওভারঅল স্ট্র্যাটেজি, মানে টোটাল রিসার্চটা আপনি কিভাবে করবেন। কেমন? এখানে একটা পার্থক্য আছে, ম্যাথড এবং ম্যাথোডোলজির পার্থক্য আমি একটু পরে বলতেছি। সো রিসার্চ ম্যাথোডোলজি রেফার্স টু ওভারঅল স্ট্র্যাটেজি, ডিজাইন অ্যান্ড ফিলোসফিক্যাল ফ্রেমওয়ার্ক দ্য গাইডিং হাউ রিসার্চ ইজ কন্ডাক্টেড। তাহলে টোটাল রিসার্চটা আপনি কিভাবে কন্ডাক্ট করছেন, এই পুরোটা হলো রিসার্চ ম্যাথোডোলজি। হোয়াই এ পার্টিকুলার মেথড ইজ চুজেন, কেন একটা মেথড আপনি চুজ করবেন, হাউ ইউ ক্যান কালেক্ট ইউর ডেটা, হাউ ডেটা আর অ্যানালাইজ, কনক্লুশন কিভাবে ড্র করবেন, এগুলো হলো ম্যাথোডোলজি। পুরো বিষয়টা হলো ম্যাথোডোলজি। আর যদি পুরো বিষয়ের একটা অংশ হলো ম্যাথডস। তাহলে ম্যাথোডোলজিটা কি? লজিক্যাল জাস্টিফিকেশন। আর মেথডটা হলো একটা টুল, যেমন একটা সার্ভে করলেন অথবা একটা ইন্টারভিউ করলেন অথবা একটা রিগ্রেশন অ্যানালাইসিস করলেন অথবা আপনি একটা এক্সপেরিমেন্ট করলেন, এটা হলো ম্যাথডস। এটা হলো ম্যাথডস। আচ্ছা, এটাকে আমি সহজে বলি, যেমন আপনি বিরিয়ানি রান্না করবেন। আপনি কি করবেন? বিরিয়ানি রান্না করবেন, ঠিক আছে? এখন বিরিয়ানি পুরো রান্নাটা হলো ম্যাথোডোলজি। এখন বিরিয়ানি রান্না করে মশলা প্রস্তুত করবেন, মশলা মাসালা, যে প্রিপারেশন, এটা হলো একটা ম্যাথড। কেমন? যেমন আপনি চিকেন প্রস্তুত করবেন, চিকেন তো আগে পিল করতে হবে, চিকেনের পশমগুলা, তাই না? তারপরে চিকেনটাকে প্রিপেয়ার করতে হবে, কাটতে হবে, সাজাতে হবে, চিকেন প্রস্তুত, এটা একটা ম্যাথড। এটা একটা ম্যাথড। তারপর আপনি চালটাকে প্রস্তুত করবেন। হ্যাঁ, চাল বাছাই করবেন, প্রস্তুত করবেন, এটা একটা মেথড। এই সব কিছু মেথডের সমন্বয়ে আপনার টোটাল ম্যাথোডোলজি। এনি কোয়েশ্চেন? আপনার মাঝখানে কোয়েশ্চেন করতে পারবেন, আপনার মাঝখানে আপনাদের ওপিনিয়নটা শেয়ার করতে পারবেন। কেমন? আচ্ছা, তাহলে এক্সাম্পল কি? এ স্টাডি এক্সামিনিং এমপ্লয়ি মোটিভেশন ইন ব্যাংকস মে অ্যাডপ্ট এ কোয়ান্টিটেটিভ ম্যাথোডোলজি। তার মানে কোয়ান্টিটেটিভ ম্যাথোডোলজি পুরো কোয়ান্টিটেটিভের কি কি করবেন? আপনি সার্ভে করবেন, স্ট্যাটিস্টিক্যাল ডাটা অ্যানালাইসিস করবেন, এই সব কিছু মিলে হলো কোয়ান্টিটেটিভ স্টাডি। কেমন? অথবা কোয়ালিটেটিভ স্টাডি। রিসার্চের দুটো অ্যাপ্রোচ আছে, একটা কোয়ান্টিটেটিভ আর একটা হলো কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভে কি করবেন? আপনি ইনডেপথ ইন্টারভিউ করবেন, অবজারভেশন করবেন, পারসেপশন যাচাই করবেন, এগুলো হলো কোয়ালিটেটিভ। কোয়ান্টিটেটিভে আপনার বিশেষ করে আপনার স্ট্যাটিস্টিক্যাল টুলস ইউজ করে থাকে, হাইপোথেসিস টেস্টিং করে থাকে। কিন্তু কোয়ালিটেটিভে সেটা করে থাকে না। হ্যাঁ, কোয়ালিটেটিভে ইনডেপথ ভেরিয়েবলসগুলোর ইনডেপথে যায়,
হাইপোথেসিস টেস্ট করে না, কিন্তু হাইপোথেসিস টেস্ট করতে হলে আপনার কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজিতে যেতে হবে। সেটা আমরা পরে বলছি কিভাবে, কোনটা কি জিনিস। আমরা লেট আস প্রসিড অন দ্য স্লাইড। ওকে, আমরা কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ বললাম। কোনো কোশ্চেন আছে এ পর্যন্ত? আচ্ছা, বেসিক রিসার্চ, দুই ধরনের রিসার্চ আমরা জানি। একটা হলো বেসিক রিসার্চ, পিওর রিসার্চ বলে থাকে। আরেকটা হলো আরেকটা হলো অ্যাপ্লাইড রিসার্চ, যেটাতে ফরমান সাহেব অ্যাপ্লাইড রিসার্চে উনি একজন এক্সপার্ট, ইন্ডাস্ট্রি এক্সপার্ট। উনি অ্যাপ্লাইড রিসার্চে উনি ইন্টারেস্টেড। আমরা বলছি কোনটা কি জিনিস। বেসিক রিসার্চটা হলো it aims to expand theoretical knowledge without immediate practical application. It seeks to develop general principles of theory. আপনি একটা থিওরি, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক দাঁড় করানোটা হলো বেসিক রিসার্চ, মানে মোর অফ থিওরিটিক্যাল। বাট এই থিওরির উপর ভিত্তি করে আপনি কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ করতে পারেন, মানে এই থিওরিটিকে বেস ধরে কিন্তু অ্যাপ্লিকেশনে যেতে পারেন। যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, মাজলো নিড হায়ারার্কি থিওরি আপনারা জানেন, তাই না? মাজলোর জি স্যার। নিড হায়ারার্কি থিওরি, তাই না? এটা একটা জি থিওরি। জি কারণ স্যার। ওখানে কি আছে? ফিজিওলজিক্যাল নিড আছে, সাইকোলজিক্যাল নিড আছে, স্টিম নিড আছে, সেলফ অ্যাকচুয়ালাইজেশন আছে। এখন যে ধরেন যে টাকা পয়সা পছন্দ করে, সে ফিজিওলজিক্যাল নিড, মানে তার বেসিক নিড, তাকে বেসিক নিড দিয়ে তাকে হ্যাপি করতে হবে। যেমন মনে করেন অনেকে টাকা পয়সা পছন্দ করে না, সে রিকগনিশন চায়, সে অনেক বেশি প্রেস্টিজ চায়। তাহলে তাকে তাহলে তাহলে তাকে কি করতে হবে? তাকে সেটা দিয়ে ইয়ে করতে হবে, কেমন? তাকে তাকে রিকগনিশন দিতে হবে, টাকা পয়সা চেয়ে রিকগনিশনে আপনাকে তাকে ইয়ে করতে হবে, কেমন? তাহলে এই যে এটা একটা থিওরি থেকে তার আমরা অ্যাপ্লিকেশনে যাচ্ছে, কেমন? তো থিওরির যে রিসার্চটা, সেটাকে পিওর রিসার্চ বলে, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক, থিওরি ডেভেলপ করা আর কি। যেমন আপনি ইউনিভার্সিটি রিসার্চ স্টাডিজ হাউ অর্গানাইজেশনাল কালচার ইনফ্লুয়েন্স ইনোভেশন ক্যাপাবিলিটি উইদাউট ফোকাসিং অন এ স্পেসিফিক কোম্পানি। বেসিক রিসার্চ ওপেন কন্ট্রিবিউটস টু দ্য থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট, ইকোনমিক্স অ্যান্ড সাইকোলজি। তাহলে ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, সাইকোলজি, সোশ্যাল সায়েন্সের থিওরিটিক্যাল রিসার্চগুলো হয়ে থাকে, এবং থিওরি ফাউন্ডেশন করার পরে সেটাকে আপনি অ্যাপ্লাইড রিসার্চে পরিণত করতে পারেন, কেমন? যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া হলো, অর্গানাইজেশনাল কালচার কি ইনোভেশন হেল্প করে, এরকম অনেক রিসার্চ আছে। তাহলে আপনি একটা ফ্রেমওয়ার্ক দাঁড় করালেন, একটা থিওরি দিলেন, সেই থিওরির উপর ভিত্তি করে মানুষ টেস্ট করবে যে আসলে কি অর্গানাইজেশনাল কালচার। যেমন অনেকগুলো অর্গানাইজেশনাল কালচার আছে শুধু ক্লোজ, মানে ইনোভেশন দেয় না, বা ওপিনিয়ন ইয়ে করে না, অ্যাকসেপ্ট করে না। ওপিনিয়ন যদি অ্যাকসেপ্ট না করে, ইনোভেশন আসবে না, তাই না? সো এটা এটা নিয়ে আপনি গবেষণা করলেন, একটা থিওরি দাঁড় করালেন, একটা মডেল দাঁড় করালেন। আমরা পরবর্তীতে ক্লাসগুলোতে মডেলটা কি আমরা দেখবো, অনেক অনেক কিছু শেখার আছে। মডেল কিভাবে তৈরি করে আমরা সেটা দেখবো, থিওরিটিক্যাল রিসার্চ। হ্যাঁ, সো আশা করি বুঝতে পেরেছেন। একটা সিম্পল এক্সাম্পল হলো নিড হায়ারার্কি থিওরি। মাজলো নিড হায়ারার্কি থিওরিটা হলো যে থিওরি যেখানে আমরা দেখে থাকি, বাট এই থিওরির একটা অ্যাপ্লিকেশন আছে, সেটাকে আমরা বলছি অ্যাপ্লাইড রিসার্চ। অ্যাপ্লাইড রিসার্চটা কি আমরা দেখি এবার। অ্যাপ্লাইড রিসার্চটা হলো, অ্যাপ্লাইড রিসার্চ ফোকাস অন সলভিং স্পেসিফিক অ্যান্ড প্র্যাকটিক্যাল প্রবলেম ফেস বাই অর্গানাইজেশনস অর ইন্ডাস্ট্রিজ। তাহলে ধরেন একটা, ফর এক্সাম্পল, রিটেল চেইন স্টাডিজ কাস্টমার বাইং প্যাটার্নস টু ডিজাইন স্টোর লেআউটস অ্যান্ড ইনক্রিজ সেলস। তাহলে ধরেন একটা স্টোর তার সেলস ইনক্রিজ করতে যাচ্ছে, তার যে লেআউট আছে, যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে, ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট, সেটা চেঞ্জ করতে যাচ্ছে, কোন প্রোডাক্ট কোন জায়গায় রাখলে বেশি সেল হবে। এটা একটা গবেষণা হতে পারে। এইটা হলো অ্যাপ্লাইড রিসার্চ। ইমিডিয়েট আপনি এটা গবেষণা করে একটা ফল দাঁড় করালেন, এবং একটা আউটপুট দাঁড় করালেন, এবং আউটপুটটা শেয়ার করলেন যে কোম্পানিকে, যে আপনি এইভাবে এইভাবে সাজালে মনে হচ্ছে যে আপনার সেলসটা বাড়বে। এটা হলো অ্যাপ্লাইড রিসার্চ, যেটা প্র্যাকটিক্যালিটির সাথে সাথে আমরা পাবো, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন থাকবে। A mobile financial service provider in Bangladesh conducts research to understand why rural adoption of digital wallet is low. তাহলে ডিজিটাল ওয়ালেট বা কোনো একটা প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট কেন গ্রামের মানুষরা কম ইউজ করে, এটা নিয়ে একটা গবেষণা হতে পারে, সেখান থেকে একটা রিকমেন্ডেশন আসতে পারে। এটা হলো অ্যাপ্লাইড রিসার্চ। এ পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? না স্যার, ইটস ওকে স্যার। নো স্যার। আচ্ছা, তাহলে আমরা এবার বেসিক রিসার্চ এবং অ্যাপ্লাইড রিসার্চের আরেকটু পার্থক্য। অবজেক্টিভসটা কি? বেসিক রিসার্চের অবজেক্টিভ হলো থিওরি ডেভেলপমেন্ট, আর অ্যাপ্লাইড রিসার্চের আমরা প্রবলেম সলভিংটা করে থাকি।
আমরা স্কোপটা কি জেনারেল, ইন জেনারেল সবাই ইউজ করতে পারে, এই মডেলটা এই থিওরিটা পুরো ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যে কেউ ইউজ করতে পারবে। আর এটা হলো কনটেক্সট, অ্যাপ্লাইড রিসার্চটা হবে কোন দেশে কোন জায়গায় কোন ইন্ডাস্ট্রিতে আপনি অ্যাপ্লাই করছেন, ভেরি স্পেসিফিক, ভেরি স্পেসিফিক অ্যাপ্লাইড রিসার্চটা। আর আউটকামটা কি কনসেপচুয়াল অ্যাডভান্সমেন্ট, মানে থিওরিটিক্যাল ডেভেলপমেন্ট, আসলে থিওরিতে কন্ট্রিবিউট করবেন বেসিক রিসার্চে। আর এখানে প্র্যাকটিক্যাল সলিউশনস, কোম্পানির কোনো প্রবলেম, সমাজের কোনো প্রবলেম আপনি স্পেসিফিকলি সলভ করলেন। যেমন লিডারশিপ থিওরি, এটা হলো একটা থিওরি, পৃথিবীর যে কোনো জায়গায় এই থিওরিটা অ্যাপ্লাই করা যায়। লিডারশিপ থিওরি একটা থিওরি ডেভেলপ করা এত সহজ না, হয়তো আপনার জীবনও চলে যেতে পারে একটা থিওরি ডেভেলপ করতে। বাংলাদেশে তো থিওরি ডেভেলপ করে না, কারণ থিওরি ডেভেলপমেন্টটা খুব টাফ, যার কারণে বাংলাদেশের থিওরি ডেভেলপমেন্টে যায় না। আমরা সব বাইরের থিওরি পড়ি, আপনি দেখবেন ইকোনমিক্সের থিওরি বলেন, যাই থিওরি বলেন, সব বাইরের থিওরি। কেমন ইমপ্রুভিং এমপ্লয়ি রিটেনশন, আমরা কিভাবে এমপ্লয়িকে ধরে রাখতে হবে, এটা অ্যাপ্লাইড রিসার্চের একটা অংশ। আচ্ছা, বিজনেস রিসার্চের কেন ক্রিটিক্যাল, কেন ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং এর জন্য, আমি এটা বেশি আলোচনা করবো না। ইটস ভেরি সিম্পল থিং, ডিসিশন মেকিং, রিস্ক রিডাকশন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং, এসবের জন্য আমরা রিসার্চ করে থাকি। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ পাওয়ার জন্য আমরা রিসার্চ করে থাকি। পারফরমেন্স ইভ্যালুয়েশনের জন্য আমরা রিসার্চ করতে পারি। আহ তখন আমরা কখন করব ফেসিং স্ট্র্যাটেজিক ডিসিশন, যখন ধরেন আপনি একটা ইন্টারন্যাশনাল মার্কেটে ঢুকবেন, তখন আপনি রিসার্চ করে ঢুকতে হবে। এক্সপিরিয়েন্স, পারফরমেন্স ডিক্লাইন, লঞ্চিং নিউ প্রোডাক্ট, অর্গানাইজেশনাল চেঞ্জ, পলিসি রেগুলেটরি চেঞ্জ, এগুলোর কারণে আমরা বিজনেস রিসার্চটা করে থাকি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ স্লাইডে আমরা আসছি, যে রিসার্চ প্রসেসটা, টোটাল রিসার্চটা কিভাবে আপনি বিগেইন হবে, কোন জায়গা থেকে শুরু করবেন আপনি। আমরা যারা পার্টিসিপেন্ট ছিল তাদেরকে আগে গত ক্লাসে বলেছিলাম, আমি এর আগে আরেকটা ক্লাস নিয়েছি, সেটা হলো সেখানে আমরা বলেছিলাম যে প্রবলেম আইডেন্টিফিকেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট for us. This is the most important point and this is the most starting point of doing research. তাহলে প্রবলেম আইডেন্টিফিকেশনটা হবে আপনার সবচেয়ে বড় একটা কন্ট্রিবিউশন রিসার্চে, যে আপনি এই প্রবলেমটা আইডেন্টিফাই করলেন এবং এটা সলভ করবেন আপনি থ্রু সিস্টেমেটিক প্রসেস রিসার্চের মাধ্যমে। হ্যাঁ, কারণ দেয়ার ইজ নো প্রবলেম নো রিসার্চ, মনে রাখবেন। ইফ দেয়ার ইজ নো প্রবলেম নো রিসার্চ। আমরা গবেষণা করি কি একটা প্রবলেম সলভ করার জন্য, যেমন ফরমান সাহেব গবেষণা করতে যাচ্ছেন সার্কুলার ইকোনমির উপর, সরি ইটস এ বিগ প্রবলেম, তাই না? এই যে আমাদের কার্বন এমিশন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে, পানি দূষণ হচ্ছে, এয়ার দূষণ হচ্ছে, সবই তো। তাহলে আমরা যদি রিসাইক্লিং করি, ওয়েস্টটা কমিয়ে দিই, পুরো বিশ্বের সম্পদকে আমরা বাঁচাতে পারবো। কেমন ওয়েস্ট কমানোর মাধ্যমে, কেমন এনভায়রনমেন্টাল রক্ষা করতে হবে। দিস ইজ এ প্রবলেম। তাহলে হাজার হাজার প্রবলেম আছে রিগার্ডিং দ্য সার্কুলার ইকোনমি। সো এখানে একটা এক্সাম্পল হচ্ছে, এক্সাম্পল হোয়াই ইজ এমপ্লয়ি টার্নওভার ইনক্রিজিং, যদি কোনো কোম্পানির এমপ্লয়ি চলে যায় তো টার্নওভার বেশি হয়, কেন কেন হচ্ছে, এটা গবেষণা একটা বিষয় হতে পারে। এখন আপনি প্রবলেম আইডেন্টিফাই করলেন, ভেরি গুড। তারপর সেকেন্ড স্টেপ হলো আপনার লিটারেচার রিভিউ করতে হবে, ব্যাপক লিটারেচার রিভিউ করতে হবে। এখন আপনার কিওয়ার্ড, আপনার প্রবলেমটা কি, হোয়াই, ধরেন এটা হলো আপনার হোয়াই ইজ এমপ্লয়ি টার্নওভার ইনক্রিজিং। হ্যাঁ, তাহলে লোকজন চলে যাচ্ছে কেন, এটা নিয়ে গুগল করেন, গুগল স্কলারে যাবেন, গুগল স্কলারে যাবেন, আপনি আইডেন্টিফাই করেন, লিটারেচার রিভিউ করেন, প্রিভিয়াস স্টাডি এটা সম্পর্কে কি বলেছে, অথবা আপনি যেই প্রবলেমটা নিয়ে আলোচনা করছেন সেই প্রবলেম অলরেডি কেউ আলোচনা করে ফেলছে কিনা। অলরেডি যদি সেটা মার্কেটে সলিউশনটা চলে আসে, তাহলে আপনাকে আবার প্রবলেমটাকে আরেক নতুন ডাইমেনশনে দেখতে হবে। আর যেই জায়গায় মানুষ এখনো কাজ করেনি, একেবারে নিউ নভেল, সে জায়গায় আপনাকে কাজ করতে হবে। কারণ গবেষণা মানে হলো আপনি এই বিশ্ববাসীকে আপনি নতুন কিছু দেবেন, আপনি যেটা পুরনো অলরেডি রিসার্চ হয়ে গেছে, এরকম বিষয়ে গবেষণা করা উচিত না। কেমন অলরেডি গবেষণা হয়ে গেছে একই টপিকে বা সিমিলার টপিকে, অলরেডি গবেষণা হয়ে গেছে, নতুন কিছু দেওয়ার নাই, সেখানে যাওয়ার দরকার নাই। আপনি গ্যাপ আইডেন্টিফাই করবেন, আর গ্যাপ আইডেন্টিফাই করার জন্য আপনাকে লিটারেচার পড়তে হবে। লিটারেচারের জন্য সোর্সটা কি, গুগলে যাবেন, গুগলে স্কলারে যাবেন, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন আর্টিকেল আছে। আপনি তো মিলিয়ন আর্টিকেল পড়তে পারবেন না, অ্যাটলিস্ট যতটুকু বাংলাদেশ কনটেক্সটে বা ওয়ার্ল্ড কনটেক্সটে যতটুকু সম্ভব আপনি সেটা পড়বেন, পড়ে সেখান থেকে একটা গ্যাপ আইডেন্টিফাই পড়লে বোঝা যাবে যে আসলে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, কোন বিষয় এখনো টাচ হয় নাই। ধরেন বিশ্বের অন্য জায়গায় টাচ হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটা গ্যাপ আছে, তাও আপনি গবেষণা করতে পারবেন বাংলাদেশ কনটেক্সটে আর কি। হ্যাঁ,
ফর্মুলেশন অফ রিসার্চ কোয়েশ্চেন, যখন লিটারেচার রিভিউ যখন আপনার শেষ করবেন তখন আপনার একটা বেসিক রিসার্চ কোয়েশ্চেন আপনি ডেভেলপ করবেন। এই কোয়েশ্চেনটা যেটা আপনি টেস্ট করবেন, ডেভেলপ এ টেস্টেবল প্রপোজিশন, যেটা হাইপোথিসিস ডেভেলপ করা, হাইপোথিসিসটাকে আমরা একটু পরে বলতেছি। হ্যাঁ, তাহলে প্রথম কি, প্রবলেম আইডেন্টিফাই করা, লিটারেচার রিভিউ করা, তারপরে রিসার্চ কোয়েশ্চেন ডেভেলপ করা অথবা হাইপোথিসিস ডেভেলপ করা। হাইপোথিসিস হলো একটা স্টেটমেন্ট যেটা আপনি টেস্ট করবেন, টেস্টেবল প্রপোজিশন বা স্টেটমেন্ট। হ্যাঁ, রিসার্চ ডিজাইন তৈরি করা, ডিজাইন হলো কি কোয়ালিটেটিভ করবেন না কোয়ান্টিটেটিভ করবেন না মিক্স মেথড করবেন। কোয়ালিটেটিভ করলে একটা নির্দিষ্ট প্রসিডিউর আছে, কোয়ান্টিটেটিভ করলে একটা নির্দিষ্ট প্রসিডিউর আছে, মিক্স মেথড করলে এই দুটাকে কম্বিনেশন করে আপনি করতে পারবেন। রিসার্চ ডিজাইন, এটাকে বলে রিসার্চ ডিজাইন। রিসার্চ ডিজাইনের পরে তারপরে ডাটা কালেকশন, প্রাইমারি ডাটা, সেকেন্ডারি তারপর ডাটা। রিসার্চ ডিজাইন করার পরে দেন ইউ ডু ডেটা কালেকশন। দেখেন অনেকে করে কি, হয়তো আগে ডাটা কালেক্ট করে, লিটারেচার রিভিউ করে না, আগে ডাটা কালেক্ট করে তারপরে ইয়ে করে। এটা কখনো হবে না। এখানে যে প্রসেসটা আমি দিয়েছি, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড প্রসেস। এই প্রসেস আপনাকে যেতেই হবে রিসার্চ করার ক্ষেত্রে। কেমন? তো প্রাইমারি ডাটা হতে পারে ইন্টারভিউ, হতে পারে এক্সপেরিমেন্ট, হতে পারে সেকেন্ডারি রিপোর্ট, ডেটাবেস, কোম্পানি রেকর্ডস, জার্নালস, আর্টিকেলস, এগুলো হলো সেকেন্ডারি ডাটা। তারপর ডাটা কালেকশন করবেন, তারপর ডাটাটাকে সফটওয়্যারে দিবেন, এসপিএসএস, রিগ্রেশন, এসইএম, স্যামে দিবেন, তারপর অ্যানালাইসিস করবেন স্ট্যাটিস্টিক্যাল টুলস দিয়ে। তারপরে কোয়ালিটেটিভ হলে থিমেটিক অ্যানালাইসিস করবেন। তারপর এই যেটা রেজাল্টটা পেলেন সফটওয়্যারে দেওয়ার পরে, সেই রেজাল্টটা ইন্টারপ্রিটেশন করবেন আপনি, এবং একটা রিপোর্ট বা একটা রিকমেন্ডেশন দিবেন, এবং একটা রিপোর্ট দিবেন, একটা কনক্লুশন ড্র করবেন, পলিসি ইমপ্লিকেশনস দিবেন। এইটা হলো মোটামুটি একেবারে স্ট্যান্ডার্ড একটা প্রসিডিউর রিসার্চ, এটাকে আপনাকে ফলো করতেই হবে। এখন আমি বলেছিলাম যে হাইপোথিসিসটা কি, হাইপোথিসিস হলো টেস্টেবল স্টেটমেন্ট প্রিডিক্টিং দ্য রিলেশনশিপ বিটুইন দ্য টু অর মোর ভেরিয়েবলস। তাহলে ভেরিয়েবলস গুলোর মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক কে আপনি যখন একটা স্টেটমেন্টের আকারে আনবেন সেটাকে বলছে হাইপোথিসিস। যেমন দুই ধরনের হাইপোথিসিস থাকে, একটা হলো নাল হাইপোথিসিস যেটাকে H0 দিয়ে প্রকাশ করা হয়, একটা হলো অল্টারনেটিভ হাইপোথিসিস H1 দিয়ে প্রকাশ করা হয়। যেমন আমি যদি দুটো ভেরিয়েবল ধরি, এমপ্লয়ি ট্রেনিং এটা একটা ভেরিয়েবল, কেমন? অর্গানাইজেশনাল পারফরমেন্স এটা হলো আউটকাম ভেরিয়েবল। তাহলে এমপ্লয়ি ট্রেনিং পজিটিভলি ইনফ্লুয়েন্সেস অর্গানাইজেশনাল পারফরমেন্স। তার মানে কি, এমপ্লয়ি যদি আমরা ট্রেনিং দিই তাহলে তার পারফরমেন্সটা এবং ওভারঅল অর্গানাইজেশনের পারফরমেন্স বাড়বে, পজিটিভলি রিলেটেড। এই দুটো ভেরিয়েবলের মধ্যে পজিটিভ রিলেশনশিপ আছে। মানে ট্রেনিং দিলে ট্রেনিং বাড়বে, ট্রেনিং দিবেন অর্গানাইজেশনাল পারফরমেন্স বাড়বে। ভেরি সিম্পল একটা মানে রিলেশনশিপ। এবং এটা আসলে সত্যি কিনা সেটা আমরা ওই যে ডাটা কালেক্ট করে তারপর আমরা প্রমাণ করবো যে এটা সত্যি কিনা। যদি আমি হাইপোথিসিস দাঁড় করাই, এটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস। নাল হাইপোথিসিস কি? যদি আমি বলি এমপ্লয়ি ট্রেনিং ডাজ নট পজিটিভলি ইনফ্লুয়েন্স অর্গানাইজেশনাল পারফরমেন্স, যদি না বলি মানে এমপ্লয়ি ট্রেনিং এর সাথে অর্গানাইজেশনাল পারফরমেন্সের কোনো সম্পর্ক নাই, সেটা আমরা প্রুভ করতে পারি। সেটা নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্টেড হতে পারে, রিজেক্টেড হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করবো কখন অ্যাকসেপ্টেড হবে কখন রিজেক্টেড হবে। এটাকে বলা হচ্ছে হাইপোথিসিস। হাইপোথিসিস। স্যার একটু হচ্ছে ইন্টারফেয়ার করতাম স্যার। শিওর 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 শিওর, এখানে অলওয়েজ। স্যার থিসিস অ্যান্টিথিসিস সিনথেসিসের একটা ব্যাপার আছে, এই জিনিসগুলো এই ফরমেশনে আসবে না স্যার? থিসিস, Yes. অ্যান্টিথিসিস, সিনথেসিস, এটা জি স্যার। আরেকটা বিষয়ের আলোচনা। থিসিসটা হলো যে আপনি কি করছেন, থিসিসের বিপরীত হলো অ্যান্টিথিসিস, আর দুইটাকে কম্বিনেশন করে হলো এক্সপ্লেন করা হলো সিনথেসিস আর কি। যেমন সিনথেসিস। কোনো বিষয় যদি আপনি এক্সপ্লেন করেন, এটা হলো থিসিস। কোনো বিষয় আপনি এক্সপ্লেন করতেছেন, দ্যাটস কল্ড থিসিস। অ্যান্টিথিসিস, ওই থিসিসের বিপরীতে যদি কোনো আর্গুমেন্ট থাকে সেটা হলো অ্যান্টিথিসিস। Yes. কেমন? আর এই Yes, sir. দুটো কম্বিনেশন হলো সিনথেসিস। এগুলো হলো এই তিনটা কনসেপ্ট বিশেষ করে ইউজ হয় ডিবেটের ক্ষেত্রে। থিসিস, Yes. অ্যান্টিথিসিস, সিনথেসিস, এই তিনটা শব্দ ব্যবহার হয় কোথায়? আমরা যখন কোন ডিবেট করি তখন Yes. থিসিস হয়, মানে ওই পক্ষ বিপক্ষে আলোচনা হয়, তারপর একটা কনক্লুশন আমরা ড্র করি। এটা ডিবেটের ক্ষেত্রে হয় আর কি, রিসার্চের ক্ষেত্রে হয়। কেমন? Yes. রিসার্চের ক্ষেত্রে হলো আমি এখন যে জিনিসগুলো আলোচনা করেছি এই জিনিসগুলো আর কি। হ্যাঁ, Yes. আচ্ছা। তাহলে হাইপোথিসিস তো ক্লিয়ার, তাই না? হাইপোথিসিস আপনি টেস্ট করবেন কখন? যখন আপনি কোয়ান্টিটেটিভ রিসার্চ করবেন। কখন?
কোয়ান্টিটেটিভ রিসার্চ করে হাইপোথিসিস প্রুভ করবেন, সেটা অ্যাকসেপ্টেড হতে পারে, রিজেক্টেড হতে পারে। যেমন আপনি বলছেন এমপ্লয়ি ট্রেনিং পজিটিভলি ইনফ্লুয়েন্স অর্গানাইজেশন পারফরমেন্স, এটা আপনি অ্যাকসেপ্টেড হতে পারে এই স্টেটমেন্টটা, অথবা রিজেক্টেডও হতে পারে। ইট ডাজন্ট মিন দ্যাট এটা অ্যাকসেপ্টেড হতেই হবে। আমাদের বাংলাদেশে রিসার্চাররা কি করে, ওই হাইপোথিসিস প্রুভ করতে হবে, এটা পজিটিভলি রিলেশনশিপ হতেই হবে, ডাটাকে ম্যানিপুলেট করে কাটছাট করে এটাকে রেজাল্ট ওদিকে নিয়ে আসে। আসলে এইভাবে কখনো রিসার্চ হবে না, আপনি এটা নাও হতে পারে। অনেক সময় আপনি দেখছেন ফরমান সাহেব, আপনি তো ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন কাজ করছেন, এমপ্লয়ি জি স্যার। ট্রেনিং আসলে অনেক সময় অর্গানাইজেশনাল পারফরমেন্সকে ইন্ডিকেট করে না, তাদের আগের মতোই থেকে যায়, তাই না? বিশেষ করে জি গভর্নমেন্ট স্যার, রেজাল্ট অর্গানাইজেশন গুলোতে ওরিয়েন্টেড না, রেজাল্ট আসে, আউটকামটা আসে না। আসে না। জি তাহলে স্যার। এখন যদি আমি মনে করি যে না, আমাকে ওই আর্টিকেল পাবলিশ করার জন্য, আমাকে রেজাল্টটা পজিটিভ দেখানোর জন্য আমাকে ডাটা ম্যানিপুলেট করতে হবে, দেন দিস ইজ নট এ রিসার্চ। ট্রু জি রিসার্চ যেটা, সেটা আপনাকে ট্রুলি আইডেন্টিফাই করতে হবে। কথা বলছেন? আপনাকে হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হতেই হবে, এই জাতীয় কোনো কথা নাই পৃথিবীতে, কেমন? জি কারণ স্যার। আপনি দেখেন, এই যে বাংলাদেশের যে গভর্নমেন্ট অর্গানাইজেশন গুলা যে ট্রেনিং গুলা দেয়, বাইরে যায় ঘাস কাটার ট্রেনিং দেয়, পুকুর কাটার ট্রেনিং দেয়, তো এটার সাথে তার অর্গানাইজেশনের পারফরমেন্সের কোনো ইয়ে আছে, সম্পর্ক আছে? আমি তো মনে করি এগুলোর সাথে অর্গানাইজেশনের তার পারফরমেন্সের কোনো মানে সম্পর্ক নাই। তার মানে আপনি একটা থিসিস দাঁড় করাবেন, কিন্তু সেটা এটা এটা আপনি গবেষণা করে বের করতে হবে প্রকৃত কারণটা কি। ওটাকে অ্যাকসেপ্টেড করাইতে হবে, এই জাতীয় কোনো কি নাই। অনেকে মনে করে, ও আমারটা তো অ্যাকসেপ্টেড হলো না, রিজেক্টেড হলো, আমার তো গবেষণা হবে না। নো 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 নো, আপনার গবেষণার মাধ্যমে নতুন কিছু বের হয়ে আসতে পারে, যেটা ট্রু, ট্রু কিছু বের হয়ে আসতে পারে, কেমন? আচ্ছা, এবার ভেরিয়েবল তো আপনারা জানেন, যে কোনো জিনিসের, যেমন ট্রেনিং একটা ভেরিয়েবল, তাই না? যেটার মান, যেটা ক্যারেক্টারিস্টিক্স ভেরিজ করে অ্যাক্রস দ্য ইন্ডিভিজুয়াল এন্টিটিস। ভেরিয়েবলটা দুই ধরনের হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, যেমন ট্রেনিংটা হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, আর এমপ্লয়ি প্রোডাক্টিভিটি বা পারফরমেন্স এটা হলো কি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যে কোনো মান নিতে পারে, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নির্ভর করে, কেমন? আমি খুব তাড়াতাড়ি যাচ্ছি, আমাকে স্টপ করা দিবেন যদি আপনাদের কোনো সমস্যা হয়। মডারেটিং মিডিয়েটিং আমরা পরে আলোচনা করবো, একটু হাই লেভেলের আলোচনা, এখন একটু ছোট্ট করে আলোচনা করে নিই। মডারেটিং হলো ইনফ্লুয়েন্স দ্য স্ট্রেংথ অর ডিরেকশন। যেমন অর্গানাইজেশনাল কালচার যদি ভালো থাকে, তাহলে আমরা যদি ট্রেনিং দিই, তাহলে ইনোভেশন বাড়বে। ফরমান সাহেব, বুঝতে বুঝতে জি পেরেছেন? স্যার, কালচারটা যদি এটার ওপেন সাথে কালচার হয়, অ্যালাইন থাকে। জি স্যার। রাইট রাইট রাইট, এটা হলো মডারেটিং ভেরিয়েবল, যেটা আপনার কি হুম, করবে, জি ডিরেকশন স্যার। দিবে, আপনার রিলেশনশিপটাকে জি স্যার। স্ট্রেংথেন করবে। কেমন? যেমন আমাদের রিলেশনশিপ কি, ট্রেনিং এবং পারফরমেন্স বা প্রোডাক্টিভিটি, এটা হলো আমাদের জি রিলেশনশিপ, জি ইন্ডিপেন্ডেন্ট স্যার। আর ডিপেন্ডেন্ট। কিন্তু অর্গানাইজেশনাল কালচার এখানে একটা অনুঘটক হিসেবে কাজ করবে, বিশাল একটা ফ্যাক্ট। বিশাল জি একটা স্যার। ফ্যাক্ট। এই জি স্যার। ফ্যাক্টকে বলছে মডারেটিং মডারেটিং ভেরিয়েবল। 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 আচ্ছা, আর কিছু কিছু ভেরিয়েবল আছে, সেটাকে বলছে মিডিয়েটিং ভেরিয়েবল, মেকানিজম। তাহলে এখন আপনি এই যে মনে করেন এমপ্লয়ি মোটিভেশনটা হতে পারে, মিডিয়েট করতে পারে কিরকম, ট্রেনিং এবং পারফরমেন্স এই দুটোকে কিভাবে কাজ করে, এটা আমরা মোটিভেশন দিয়ে দেখতে পারি। যে এমপ্লয়ি মোটিভেশন যদি একটু বাড়ায় দিই, দেখা যাচ্ছে যে ট্রেনিং এর জন্য তো সে মোটিভেটেড হচ্ছে কিনা, পারফরমেন্স কিভাবে বাড়তেছে, এই যে মেকানিজমটাকে আমরা মিডিয়েটিং ভেরিয়েবল দিয়ে দেখতে পারি। তাহলে দুই ধরনের ভেরিয়েবল আছে, ইন্ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্টের বাইরে আরো দুই ধরনের ভেরিয়েবল আছে। একটাকে বলছে মডারেটিং ভেরিয়েবল, মডারেটিং। যেটা রিলেশনশিপটাকে স্ট্রেংথ করে, আর এটার মেকানিজমটাকে দেখার জন্য মিডিয়েটিং ভেরিয়েবলে আমরা সাহায্য নিতে পারি। এখন আপাতত এতটুকুই থাকি, আমরা ডিপে যখন যাব তখন এগুলো নিয়ে আরো ডিপে আলোচনা করবো। এখন হলো একটা ওভারঅল আলোচনা রিসার্চ সম্পর্কে। তাহলে আমরা স্টাডি গ্রুপ অফ গুগল ফাউন্ড দ্য সাইকোলজিক্যাল সেফটি সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স একটা টিম পারফরমেন্স। তাহলে আমরা তাহলে সাইকোলজিক্যাল সেফটি হলো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সিগনিফিকেন্টলি ইনফ্লুয়েন্স দ্য টিম পারফরমেন্স। যখনই পারফরমেন্স বা আউটকাম ভেরিয়েবল, সেটা হলো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আউটকাম ভেরিয়েবলকে আমরা কি 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 বলি, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কি, হ্যাঁ। আচ্ছা, রিসার্চের ক্ষেত্রে দুটা অ্যাপ্রোচ আছে, একটা ইন্ডাকটিভ, একটা হলো ডিডাকটিভ রিজনিং। ইন্ডাকটিভটা কি? ইন্ডাকটিভটা হলো থিওরি ডেভেলপমেন্ট, মনে রাখবেন, বটম আপ অ্যাপ্রোচ, মানে স্টার্ট উইথ অবজারভেশন। আপনি কোনো জিনিস অবজার্ভ করবেন, আইডেন্টিফাই করবেন প্যাটার্নস, ডেভেলপ এ জেনারেল থিওরি, মানে অবজারভেশন থেকে প্যাটার্ন ধরে তারপর থিওরি ডেভেলপমেন্ট করেন, মানে থিওরি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ। সহজ কথা বলি আমি, থিওরি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচটা হলো ইন্ডাকটিভ
অ্যাপ্রোচ মনে রাখবেন, মানে আপনি থিওরি প্রুভ করছেন না, থিওরি ডেভেলপ করছেন, এবং এটা সবচেয়ে কঠিন কাজ। এবং এই থিওরি ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, ইন্ডাকটিভ অ্যাপ্রোচটা মূলত কোয়ালিটেটিভ রিসার্চ করে থাকে। কারা করে থাকে? কোয়ালিটেটিভ কোয়ালিটেটিভ। রিসার্চ করে থাকে। কেমন? আহ, যেমন আমি যেমন আবার আরেকটা জিনিস মনে রাখবেন, ইন্ডাকটিভ রিসার্চ মূলত আপনি যেখানে ডাটা অ্যাভেলেবেল না, যেমন নতুন ফিল্ড আমরা কাজ করছি ফরমান সাহেব, আমরা জি নতুন স্যার। ফিল্ডে যেমন এআই নিয়ে কাজ করছি ধরেন, জি অথবা স্যার। একেবারে নতুন সার্কুলার ইকোনমি, একেবারে নতুন পুরো ওয়ার্ল্ডের জন্য, এআই নতুন পুরো ওয়ার্ল্ডের জন্য, তখন এখানে তো আপনি কোম্পানির ডাটা পাবেন না, কারণ কোম্পানিগুলো প্র্যাকটিসই করে নেয়, তাই না? ডেটা রেডি করতে হবে। হ্যাঁ, তাহলে ডাটা আমরা তৈরি করব, মানে আমরা জি একটা স্যার। থিওরি তৈরি করব, ফ্রেমওয়ার্ক তৈরি করব, সেটা মানুষজন ইউজ করবে, একটা এস্টাবলিশ ফিল্ড হবে। হ্যাঁ, জি তাহলে স্যার। যখন ডাটা আমরা তৈরি করব, অবজারভেশন করব, মানুষজনকে জানাবো চ্যালেঞ্জেস গুলো কি কি, তাদের ইন্টারভিউ নিব, অবজারভেশন নিব, কেন তারা সার্কুলার ইকোনমিতে যায় না। যখন নতুন ফিল্ড হবে, মনে রাখবেন ইন্ডাকটিভ অ্যাপ্রোচে যেতে হবে, মানে কোয়ালিটেটিভ রিসার্চ করতে হবে। হ্যাঁ, আর যখন জি স্যার। ফিল্ড একেবারেই অ্যাভেলেবেল, যেমন আপনার ডাটা অ্যাভেলেবেল, যে কোনো ডাটা, যেমন জব স্যাটিসফ্যাকশনের ডাটা অ্যাভেলেবেল, ধরেন এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, ধরেন আপনার শেয়ার মার্কেট ডাটা জি অ্যাভেলেবেল, স্যার। হ্যাঁ, ব্যাংকের যে কোনো ডাটা অ্যাভেলেবেল, যখন ডাটা অ্যাভেলেবেল সেটা নিয়ে আপনি কাজ করবেন, তখন কিন্তু আপনার কোয়ালিটেটিভ কাজ না, তখন করবেন আপনি কোয়ান্টিটেটিভ কাজ। যেহেতু ডাটা অ্যাভেলেবেল আছে, কোয়ান্টিটেটিভ কাজ করবেন, এবং আপনি থিওরি দুটো ভেরিয়েবলের সাথে হাইপোথেসিস ডেভেলপ করে আপনি থিওরিটা প্রুভ করবেন। হ্যাঁ, সো আচ্ছা, তাহলে এটা হলো আমাদের ইন্ডাকটিভ থিওরি ডেভেলপমেন্ট প্রসেস, আর ডিডাকটিভটা হলো কি? থিওরি প্রুভ কোয়ান্টিটেটিভ। করবেন। প্রুভ করা। কোয়ান্টিটেটিভ থিওরি কোয়ান্টিটেটিভ। প্রুভ করবেন। ডিডাকটিভ মনে করেন ডিডিউস, মানে মানে ডি ডি মানে ডি, মনে রাখার সহজ উপায় হলো ডিটাচ হয়ে যায়, মানে থিওরি থেকে ডিডাক্ট, মানে হলো মানে থিওরি প্রুভ করা। কেমন? আচ্ছা, স্টার্ট উইথ এক্সিস্টিং থিওরি, ডেভেলপ হাইপোথিসিস, টেস্ট থ্রো ডেটা। দেখছেন তিনটা স্টেজ ডিডাকটিভের, তিনটা। আপনি একটা থিওরি দিয়ে শুরু করবেন, একটা হাইপোথিসিস ডেভেলপ করবেন, ডাটা কালেক্ট করবেন, ডাটা টেস্ট করবেন। কেমন? যেমন থিওরি, হাইপোথিসিস, অবজারভেশন এবং কনফার্মেশন। থিওরিটা আপনি ঠিক আছে কিনা, কারণ একটা থিওরি হয়তো উন্নত কান্ট্রির ক্ষেত্রে ঠিক আছে, বাংলাদেশের ক্ষেত্রে ঠিক নাও থাকতে পারে। কেমন? আচ্ছা, based on Maslow's motivation theory, a researcher hypothesis that higher order needs increase employee engagement and test is statistically. যেমন মাসলোর নিড হায়ারার্কি থিওরির কথা বলছে, সে যে বলছে হায়ার অর্ডার নিড, ওই যে স্টিম নিড, রিকগনিশন, এগুলো হলো হায়ার অর্ডার নিড বলি না আমরা, হায়ার অর্ডার জি নিড স্যার। বলি। তাহলে এই হায়ার অর্ডার নিড গুলো নিয়ে আপনি দেখতে পারেন, এঙ্গেজমেন্ট স্ট্যাটিস্টিক্যালি টেস্ট করতে পারেন। অলরেডি থিওরি আছে, থিওরিটার নাম কি? 100 বছর আগের থিওরি, মাসলোর নিড হায়ারার্কি থিওরি, অনেক আগের, অনেক পুরোনো থিওরি, কিন্তু সেটা এখন আমি আমি আমার ইন্ডাস্ট্রিতে থিওরিটা আমি প্রুভ করব এটা আসলে সত্যি কিনা, উনি যেটা বলছেন সেটা সত্যি কিনা। কেমন? তখন এটা হবে হবে আমি কোয়ান্টিটেটিভ ডাটা হাইপোথেসিস টেস্ট করে আমি এটাকে প্রুভ করব যে না, আমাদের ক্ষেত্রে এই থিওরিটাও প্রযোজ্য। ইন্ডাকটিভ, স্পেসিফিক, ডিডাকটিভ, অবশ্যই জেনারেল, স্পেসিফিক। তাহলে ইন্ডাকটিভটা কি? স্পেসিফিক কোনো প্রবলেম থেকে আমরা জেনারেলাইজেশনে যাব, জেনারেলাইজেশন মানে কি? থিওরি ডেভেলপমেন্ট। আর জেনারেল একটা থিওরি থেকে আমরা স্পেসিফিক একটা প্রবলেমে যাব, সেটা হলো ডিডাকটিভ অ্যাপ্রোচ। নেচারটা কেমন? ইন্ডাকটিভের ক্ষেত্রে এক্সপ্লোরেটরি, মানে ইন্টারভিউ করবেন, অবজারভেশন করেন, এক্সপ্লোর করবেন। আর ডিডাকটিভ হলো কনফার্মেটরি, কনফার্ম করবেন। থিওরিটা কি করবেন? কনফার্ম কনফার্ম করবেন যে করতে। থিওরিটা আমরা সঠিক কিনা। ওপেন কোয়ালিটেটিভ, বেশিরভাগ ক্ষেত্রে কোয়ালিটেটিভ, ইন্ডাকটিভ অ্যাপ্রোচের কোয়ালিটেটিভ রিসার্চ করে থাকি আমরা। আর ওপেন কোয়ান্টিটেটিভ, আমরা নিউ থিওরি ডেভেলপ করি আর থিওরি টেস্টিং করে থাকি। নিউ থিওরি ডেভেলপ করি কোথায়? ইন্ডাকটিভের নতুন থিওরি, নতুন ফ্রেমওয়ার্ক, নতুন কনসেপ্ট আমরা ডেভেলপ করে, তারপরে থিওরি টেস্টিং করে আমরা ডিডাকটিভের। তাহলে আশা করি আপনারা আজকে একটা ওভারঅল রিসার্চ সম্পর্কে একটা আইডিয়া পেয়েছেন। আর কোনো কোয়েশ্চেন আছে আপনাদের ফ্রম দা ফোরাম? আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে এক্ষুনি করেন, আমরা ভিডিওটা রেকর্ডিংটা আমরা অফ করব। ইজ দেয়ার এনি কোয়েশ্চেন? ঠিক আছে স্যার, আমরা আমার মনে হয় মোটামুটি মনে হয় আমার মনে ক্লিয়ার। হয় আমি খুব ইজিলি করার চেষ্টা করেছি, যার জি স্যার। কারণে আহ, আমরা কি রেকর্ড করেছিলাম এটা? জি স্যার, রেকর্ড হয়েছে স্যার। রেকর্ড হয়েছে না? স্টপ রেকর্ডিং দিয়ে